আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৩ জনকে গাজীপুর থেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নিজামুদ্দিন ও কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু। অপর একজনের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার প্রতিবাদে রোববার রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন এনসিপি নেতাকর্মী ও শিক্ষার্থীরা। আবির আহমেদের রিপোর্ট। রোববার কৃষি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি জ্যামে আটকে থাকা অবস্থায় ৪-৫টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়ির গ্লাস, উইন্ডশিল্ড ভেঙে যায়। আঘাত পান হাসনাত আবদুল্লাহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় হামলায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়া হয়। এই হামলায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় না আনা হয় তবে এনসিপির ২৪ ঘন্টার মধ্যে কঠিনতম কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এ ঘটনায় গাজীপুর, রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়। আমরা এই আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। আমার ভাইয়ের রক্ত কেন জ্বললো? প্রতিটা রক্তের বিচার চাই। নেককারজনকভাবে হামলা করেছে আওয়ামী লীগের দোষরদেরকে গাজীপুর ছাড়া করবে ইনশাআল্লাহ। এদিকে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। গণতন্ত্রের পক্ষে কথা বললেই ফ্যাসিবাদের দোসর আখ্যা দেওয়া হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে। রাজনীতিবিদরা মনে করেন ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ রক্ষায় গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে সম্পাদক পরিষদের নেতারা বলেছেন, মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি অধরাই থেকে গেছে বারবার। রোববার সম্পাদক পরিষদের আলোচনায় এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সম্পাদক পরিষদের এই আয়োজন। ফ্যাসিবাদ পরবর্তী সময়ে গণমাধ্যমের স্বাধীনতার সূচক এগিয়ে এলেও তা সন্তোষজনক নয় উল্লেখ করে রাজনীতিবিদরা বলেন, গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে হলে চিন্তা ভাবনাকেও গণতান্ত্রিক করতে হবে। মির্জা ফখরুল বলেন, বাকশাল থেকে গণমাধ্যমকে মুক্ত করেছিল বিএনপি। আমার কথা বলতে ভয় হয়, এই জন্য আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল, বাস আমি আপনার ভারতীয় দোসর হয়ে গেলাম। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। সে গভর্নমেন্টে থাকি আর না থাকি, যেখানেই থাকি। গণমাধ্যমের ভেতরে থাকা ফ্যাসিবাদী প্রবণতা দূর করতে হবে উল্লেখ করে একটি সংবাদ গোষ্ঠী আরেকটিকে আক্রমণ করে, যাতে যুক্ত হয় রাজনৈতিক গোষ্ঠীও। সবাইকেই বলতে হবে, দেশটা যে বদলাতে চাই, তার ফুল ললচে বলতে নতুন একটা দেশ গড়তে চাই, নতুন বাংলাদেশ। তার জন্য সব ব্যাপারই আপনাকে কথা বলতে হবে, জনগণ যাতে সেটা বুঝে শুনে সম্মত হয়, তার পক্ষে কাজ করে, সেরকম জায়গায় যেতে হবে। মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি, সেটি আসলে আরো কিভাবে কার্যকর করা যায় সেই বিষয়ে আমরা যদি আরো বাস্তবিক অর্থে আরো খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, সেই রূপরেখা তৈরি করতে পারি, এটি আমাদের জন্য ভালো হবে। সম্পাদক পরিষদের নেতারা বলেন, বারবার মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি দেয়া হলেও তা উপেক্ষিত হয়েছে। মামলার যে প্রবণতা, আপনি 100 জন, 50 জন, 20 জনের বিরুদ্ধে মামলা, তার মধ্যে একটা সাংবাদিকের নাম ঢুকাই দিল। আমি মেনে নিলাম মামলা করার অধিকার, বাট কোনো আইনের যদি অপপ্রয়োগ হয়, কোনো আইনের যদি মিসইউজ হয়, তাহলে কি সরকার কিছু করবে না? আমাদের মধ্যে যে অনৈক্য, বিভাজন আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই অবস্থায় আমি আশা করব পত্রিকায়
ইদানিং আবার টেলিভিশনে যে বিভেদ সৃষ্টি হয়েছে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। গণমাধ্যমকে গণমানুষের পক্ষের করে তুলতে সবাইকে ভিন্ন মত দমন থেকে বিরত থাকার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। স্বাধীনতার পাশাপাশি গণমাধ্যমকে দেশ, সমাজ ও জাতির প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানান তিনি। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির মাইডা সেন্টারে ইউনেস্কো ও সুইডিশ এম্বাসির সহযোগিতায় নতুন বাংলাদেশে সাহসী সাংবাদিকতা শীর্ষক সেমিনার আয়োজন করে টিআইবি। যারা দুর্নীতি করেছেন, যারা টাকা পাচার করেছেন, তাদের ব্যাপারে ইনভেস্টিগেশনটা আমরাই কেন করছি? সেমিনারে দেশের সাংবাদিকতার নানা সংকটের কথা তুলে ধরেন বক্তারা। আমরা বলেছি যে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দরকার, সেজন্য জাতীয় পর্যায়ে একটা ন্যূনতম বেতন স্কেল নির্ধারণ করা হোক, যেটা সরকারি কর্মকর্তাদের, প্রথম শ্রেণীর কর্মকর্তা যাদের বলে, তাদের বেতন স্কেলের সমান। পত্রিকা কারা ডমিনেট করে, কেন আমরা সত্য প্রকাশ করতে পারি না? প্রথম হলো ইনফরমেশন মিনিস্ট্রি ডাজ নট ফাংশন। কারা আমাদের নিউজ করতে বাধা দেয়? বিভিন্ন সিক্রেট এজেন্সিজ অফ দ্য গভর্নমেন্ট। দে ডিক্টেট আস হুইচ নিউজ উইল বি পাবলিশড, হুইচ নিউজ উইল নট বি পাবলিশড। যেই প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় খর্ব করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তারা নিজেরা ব্যবহার করেছে তাদের ক্ষমতা, তাদের জুরিসডিকশনটাকে ভায়োলেট করে রীতিমতো, সেটা হচ্ছে সিকিউরিটি এজেন্সিসগুলো। সেখানে কিছু ব্যক্তির পরিবর্তন হয়েছে, সেখানে যে প্র্যাকটিসেস, যে সিস্টেম, যে চর্চা দীর্ঘদিন প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটার পরিবর্তন হয়েছে, এইটা বলার মতো আমার অন্তত সৎসাহস নাই। প্রাতিষ্ঠানিক সহায়তা না পাওয়া সহ নানা ধরনের হয়রানির অভিজ্ঞতা তুলে ধরেন মফস্বলের গণমাধ্যম কর্মীরা। ওখানে ছড়ানো হয়, আরেকটু শক্তিশালী হলে ওই সাংবাদিককে মারপিট করা হোক, আরেকটু শক্তিশালী তাকে হত্যা করা হয়। পরে সাংবাদিকতার সুরক্ষা আইন পাশের আশ্বাস সহ সাংবাদিকদের বেতন কাঠামো তৈরির চেষ্টা হচ্ছে বলে জানান তথ্য উপদেষ্টা। বিগত সময়ে গণতন্ত্র হত্যায় গণমাধ্যমের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। বিগত 15 বছরে একটা ফ্যাক্ট ফাইন্ডিং দরকার আছে, প্রত্যেকটা হাউস কিভাবে ডেভেলপ করছে এবং ওরা আসলে সাংবাদিকদের সাথে কিভাবে আচরণ করছে, সাংবাদিকরা কতটুকু আন্ডার ডিউরেস যেটাকে বলে প্রেশারের ভিতরে ছিল কি ছিল না, এবং কোন কোন হাউস কি নীতিমালা অবলম্বন করছে এবং ওইটা কিভাবে বাংলাদেশের ডেমোক্রেসি ডেটোরিয়েট করছে, এটা আমাদের আসলে জানা দরকার। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হবে না বলে জানান তথ্য উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় রোববার এক বৈঠকে নির্দেশ দেন তিনি। এই কমিটি চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ সহ পশু আনা নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনা সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করবে। নির্দেশনা বাস্তবায়নের জন্য বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে কমিটি গঠন হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, পশুর চামড়ার দাম নিয়ন্ত্রণে একটি সিন্ডিকেট রয়েছে। সরকার চেষ্টা করবে সিন্ডিকেটের কারণে সঠিক দাম থেকে মানুষ যেন বঞ্চিত না হয়। কোরবানির পশুর সঠিক দাম না পাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের হতদরিদ্র মানুষ, যারা চামড়া বিক্রির টাকার উপর অনেকটাই নির্ভরশীল। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে সরকারের সাথে কারো আলোচনা কিংবা কোনো চুক্তি হয়নি, এমনটা জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারের সাথে প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘর্ষ রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সম্ভাব্য সুযোগ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন। রিপোর্টে আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ জটিল পরিস্থিতিতে আছে, তবুও মিয়ানমারে বিদ্যমান পরিস্থিতিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সম্ভাবনাময় বলে আশাবাদ প্রকাশ করেন তিনি। Unfortunately, neither the Rohingyas nor the Bangladesh government took any cognizance of this offer, and one thing is that
someone doesn't fight and then give the rights to you. You have to be part of it. So I think that was an opportunity which was missed. বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের হয়ে রাখাইনে প্রক্সি ওয়ার চালাবে এমন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, অথচ সরকারের সাথে মানবিক করিডোরের বিষয়ে কোনো পক্ষেরই আলোচনা কিংবা চুক্তি হয়নি। আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো পক্ষের সাথে সমঝোতাও হয়নি, অথচ প্রপাগান্ডা চালানো হচ্ছে আমরা যুক্তরাষ্ট্রের হয়ে প্রক্সি ওয়ারের জন্য নেমেছি। মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতা তৈরি হবে এমন কিছুই সরকার করবে না জানিয়ে ডক্টর খলিলুর রহমান বলেন, দেশটির সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ, তবে দেশের সীমান্ত রক্ষায় সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। বাংলাদেশ মিয়ানমারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হোক এমন কিছুই চায় না বাংলাদেশ। আমাদের পাশেই নতুন প্রতিবেশী তৈরি হচ্ছে, তবে প্রতিবেশী হিসেবে যেই আসুক আমরা আমাদের সীমান্তকে নিরাপদ রাখতে সবসময়ই কাজ করে যাব। সেমিনারে অংশ নেয়া বিশ্লেষকরা বলেন, দীর্ঘকালীন এই সংকট সমাধান হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা ইস্যুতে দৃঢ় অবস্থান নিতে হবে বাংলাদেশকে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম নামাজে জানাজা রোববার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। আইন অঙ্গনে স্বচ্ছতা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে আলাদা জায়গা তৈরি করে নিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ফৌজদারি আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী দীর্ঘদিন লড়েছেন ন্যায়ের পক্ষে। রোববার রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে ছুটে যান প্রিয়জনরা। আমি ভাবছি কিছু একটা লিখব এবং লিখলে বই হবে। অনেক ইন্টারেস্টিং, অনেক শিক্ষণীয়, অন্য ধরনের পার্সোনালিটি, স্বাভাবিক মানুষের মতো না। ওনার ব্যক্তিত্ববোধ সব মানুষের চেয়ে আলাদা। তিনি তার দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই মামলাগুলি যে মিথ্যা এবং অসার এটা প্রমাণ করার চেষ্টা করেছেন, এবং এই চেষ্টার মাধ্যমে তিনি আমাদেরকে যে ঋণে আবদ্ধ করেছেন, এই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের কোনো পরিবারের নেই। এ সময় তাকে শেষ বিদায় জানাতে আসেন রাজনৈতিক সহযোদ্ধারাও। তিনি দীর্ঘদিন বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তিনি বাংলাদেশ জামাত ইসলামের দুর্দিনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। তিনি সময় সময় শুধু জামাত ইসলামী না, তিনি ন্যায়ের পক্ষে দাঁড়াতেন। বাংলাদেশের আইনের ক্ষেত্রে তার যে বিরাট ভূমিকা উনি রেখেছেন, সেজন্য আমরা মনে করি যে এই দেশ এবং আইন অঙ্গন তাকে দীর্ঘদিন স্মরণে রাখবে। ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজকে বিকালে 4:10 আমার আব্বা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 21 এপ্রিল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গেল 26 ডিসেম্বর 11 বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি হিসেবে এবছর কোরবানির পরও 20,68,135টি পশু উদ্বৃত্ত থাকবে, তাই কোনো পশু আমদানি করা হবে না ও অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার দুপুরে সচিবালয়ে ঈদ উল আজহাতে কোরবানির পশুর চাহিদা সরবরাহ এবং অবাধ পরিবহন নিশ্চিতকল্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশে এখন কোরবানিযোগ্য 1,24,47,337টি পশু আছে বলেও জানান উপদেষ্টা। পশু পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে ও কোনো সমস্যা হলে হটলাইন নম্বর
16358-এ ফোন দেবারও আহ্বান জানান তিনি। বলেন, কোরবানির পশু পরিবহনে উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। এছাড়া স্টেরয়েড বা হরমোনের ব্যবহার ঠেকাতে এখন থেকে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি। কোরবানির পশুর উপর নিষ্ঠুর আচরণ করা যাবে না ও প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন ফরিদা আক্তার। 1,24,47,337টি গবাদি পশুর প্রাপ্যতা আশা করা যাচ্ছে। 20,68,135টি গবাদি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা আছে। এবছর কোনো প্রকার আমদানি তো করবই না, অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারে তার ব্যবস্থা আমরা করব। ভারত একমাত্র দেশ যারা অমানবিকভাবে নদীর পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশের চরম ক্ষতি করেছে। হাসিনার মতো চাটুকার সরকারের কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় হয়নি। রোববার বিকেলে রংপুরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের গণপদযাত্রা পূর্ব এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। রংপুর থেকে একে মইনুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। তিস্তা মহাপরিকল্পনার দাবিতে গণপদযাত্রা কর্মসূচির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি মির্জা আব্বাস বলেন, সিলেটের কুশিয়ারা নদীতে বাঁধ নির্মাণের দাবি করায় ভারতের সহায়তায় ইলিয়াস আলীকে হত্যা ও গুম করা হয়েছিল। তিস্তা নদী রক্ষা আন্দোলনে নেতৃত্ব দানকারীদেরও সাবধানে থাকার পরামর্শ দেন তিনি। ইলিয়াস আলীকে গুম করা হলো, হত্যা করা হলো, শুধু সুরমার বাদ নিয়ে সে প্রতিবাদ করেছিল। আমি সবার সামনেই দুলুকে সাবধান করব, পানি কখনো মারণাস্ত্র হতে পারে না। এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমি তো দেখছি খুব অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে তিস্তায় পানি দিয়ে বাপ বাপ করে রংপুরের মানুষ যখন জেগেছে। তিস্তা নদী রক্ষা আন্দোলনকারীরা বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। অন্তর্বর্তী সরকার দ্রুত বাস্তবায়নের উদ্যোগ না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে নগরীর শাপলা চত্বর থেকে জিলা স্কুল মাঠ অভিমুখে গণপদযাত্রা শুরু হয়। বিভিন্ন পেশার কয়েক হাজার নারী পুরুষ এতে অংশ নেন। তিস্তা নদী পারের মানুষজনের দুর্দশা লাঘবে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেয়া হয়েছে। একে এম মইনুল হক, এনটিভি নিউজ, রংপুর। কর ফাঁকির অর্থ উত্তোলনে রাজস্ব কর্মকর্তাদের লক্ষ্য ঠিক করে দেবে এনবিআর। বাৎসরিক রাজস্ব আদায় লক্ষ্যের সঙ্গে যোগ করা হবে বাড়তি এই কাজ। এমন উদ্যোগের কথা জানালেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, আগামী বাজেট হবে ব্যবসায়ী বান্ধব। রোববার রাজধানীতে এক হোটেলে বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে যাচাই বাছাই ছাড়া নেয়া প্রকল্প গ্রহণ ও তাতে ব্যাপক দুর্নীতি অনিয়ম দেশের অর্থনীতিকে ভোগাচ্ছে। তারা বলেন, দেশি বিদেশি বিনিয়োগের বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী ব্যবসা পরিকল্পনা ঘোষণা জরুরি। একই সাথে রাজস্ব আহরণে পরোক্ষ করের উপর নির্ভরতা সঠিক পথ নয়, সরকারকে প্রত্যক্ষ করের উপর জোর দিতে হবে। এ সময় রফতানি ও রেমিটেন্সের ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতিতে ভালো ইঙ্গিত দিচ্ছে বলে জানান বক্তারা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।